দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা বয়স্কদের চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বয়স্কদের চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইন্টারনাল মেডিসিন, ডায়াবেটিক অ্যান্ড জেরিয়াট্রিক ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জাহাঙ্গীর আলম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশন অগণিত দর্শক শ্রোতা সহ সারা বিশ্বের বয়স্ক লোকদের এবং আমাদের দেশের বয়স্ক লোকদের প্রতি আমার অজস্র শ্রদ্ধা এবং শুভকামনা। 1 অক্টোবর ছিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড জেরিয়াট্রিক ডে। আজকে আমরা আমাদের দেশ এবং সারা বিশ্বে যারা বয়স্ক আছেন তাদের প্রতি সম্মান রেখে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। সবার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশে এবং সারা বিশ্বেই এই যে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে, এটির জন্য আমাদের চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে? ধন্যবাদ। এক কথা বলতে গেলে যে ওয়ার্ল্ড পপুলেশন ইজ এইজিং, বাড়ছে, মানে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডে 2030-তে প্রতি 6 জনের মধ্যে একজন থাকবে বয়স্ক লোক। বয়স্ক লোক কারা? এটা আসলে দ্যার ইজ নো ডেফিনেশন অফ দ্যাট। ইউনাইটেড নেশনের অনুযায়ী, চার্টার অনুযায়ী 60 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে জেরিয়াট্রিক গ্রুপ, ওল্ডার এজ গ্রুপ। তবে ইউরোপ এবং আদার কান্ট্রিজগুলোতে তাদের ওই রিটায়ারমেন্ট এজটাকে থেকে শুরু হয় জেরিয়াট্রিক এজ 65। তবে সাবসাহারান কান্ট্রিগুলোতে হচ্ছে 50। সো লেট আস স্টার্ট ফ্রম 60 অ্যান্ড অনওয়ার্ডস হচ্ছে জেরিয়াট্রিক পিপল, ওল্ডার এজ পিপল। এই ওল্ডার এজ পিপলগুলোর স্বাস্থ্য সমস্যা ডিফারেন্ট ফ্রম দ্য ইয়াং পিপল। এই জন্য ইউনাইটেড নেশন 1990-তে একটা চার্টার করেছে এবং 20 to 30-কে তারা ডিকেড অফ ওল্ডার এজ পিপলস হেলথ ডিক্লেয়ার করেছে এবং WHO বলেছে তোমরা এটার ব্যাপারে সক্রিয় হও এবং অ্যাকশন নাও। বাংলাদেশেও একই অবস্থা দেখা যাচ্ছে যে আমাদের একটা ইউনাইটেড নেশনের একটা স্ট্যাটিস্টিক্স ছিল 2022-তে, ওখানে দেখা গেছে 180 মিলিয়নসের মতো বাংলাদেশের পপুলেশন ছিল। এর মধ্যে 15.3 মিলিয়নস হচ্ছে those who are 60 and above। আচ্ছা। এবং দিন দিন যেহেতু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে আমাদের দেশে, তো এই বলা হচ্ছে যে বাই 2050-তে এই সংখ্যাটা ডাবল হয়ে যাবে। অর্থাৎ এটা ছিল 9%, ইট উইল বি 18%। অথচ 2011-এও ছিল প্রায় 70 মিলিয়নসের মতো ইয়েটা, ওই 7 মিলিয়নসের মতো ওই গ্রুপের ছিল। তো এই গ্রুপের হোয়াই তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা। এই গ্রুপের যারা আছে তাদের মোস্ট অফ দ্য পিপল বয়সজনিত কিছু প্রবলেম হয়। এগুলো কিন্তু কোমরবিডিটি না, বয়সজনিত। অর্থাৎ আপনার মোবিলিটি কমে যাবে, আপনার ব্রেনের কগনিটিভ পাওয়ার কমে যাবে, আপনার স্মরণশক্তি কমে যাবে, আপনার শ্রবণ শক্তি কমে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, আপনার মুভমেন্টের প্রবলেম হবে, আপনার জয়েন্টের প্রবলেম হবে, হাড্ডি ক্ষয় হবে, হজমের প্রবলেম হবে, তারপরে বিভিন্ন রকমের মাসকুলার প্রবলেমগুলো হয়, যেমন সার্কোপেনিয়া, অর্থাৎ মাসেলগুলো আস্তে আস্তে চিকন হতে থাকে। এগুলার উপরে যখন কোমরবিডিটিস থাকে তখন এই লোকগুলোকে স্পেশালি দেখতে হয়। একটা হলো জেরিয়াট্রিক সিনড্রোম, যেটা আমরা বলি যে বয়সের জন্য কতগুলো ডিজিজ নয়, বয়সের জন্য কতগুলো ক্লিনিক্যাল কন্ডিশনস, যেমনটা তোকে বললাম আমি, ডিমেনশিয়া, ডিপ্রেশন, হিয়ারিং প্রবলেম, ভিশন প্রবলেম, মোবিলিটি প্রবলেম, জয়েন্টের প্রবলেম, তারপরে কগনিটিভ ডিসফাংশন, এই সমস্তগুলো হচ্ছে জেরিয়াট্রিক সিনড্রোমের মধ্যে বলে। এগুলো যে কোনো লোকে 60-র উপরে যখন থাকে তাদের 2টা 4টা 5টা প্রবলেম থাকেই। এটার উপরে যখন কোমরবিডিটি আসর করে, যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, তারপরে অ্যাজমা, অন্যান্য কোমরবিডিটি, তখন এই রোগীগুলো জটিল হয়ে যায় এবং তাদের জন্য স্পেশাল কিছু ডক্টর লাগে যারা উইথ অ্যাটেনশন তাদেরকে দেখবে, উইথ এমপ্যাথেটিক অ্যাটিটিউড তাকে দেখবে। তাদের হাতে
সুন্দর করে স্পর্শ করে, মানে ওই পেশেন্টটা যাতে মনে করতে পারে যে না, আমি এই ডক্টরের উপর নির্ভর করতে পারি। তো এগুলো এই ধরনের পেশেন্টগুলো ডিল করতে হলে স্পেশাল স্কিলস লাগে, তাদেরকে সময় দিতে হয় এবং স্কিলস লাগে, এবং এগুলোর জন্য স্পেশাল গ্রুপ অফ পিপল লাগে। এটাকে বলি জেরিয়াট্রিক মেডিসিন। ওইখানে একজন জেরিয়াট্রিশিয়ান থাকবে, একজন ডক্টর, একজন জেরিয়াট্রিক নার্স থাকবে, একজন ফার্মাসিস্ট থাকবে, একজন অকুপেশনাল থেরাপিস্ট থাকবে, ফিজিওথেরাপিস্ট থাকবে, নিউট্রিশন থাকবে, এবং প্রয়োজনে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এবং সোশ্যাল ওয়ার্কারও দিতে হবে। দিয়ে তাদেরকে একটা অ্যাসেসমেন্ট করতে হয়, এটাকে বলে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট করে তার কি কি ডেফিসিয়েন্সি আছে তার একটা ওয়ার্ক প্ল্যান করা, সে অনুযায়ী হোয়াট টু ডু এইগুলোর ইমপ্লিমেন্টেশন করা এবং আলটিমেটলি রেজাল্টগুলো দেখা এবং সুপারভাইজ করা। এটা হচ্ছে জেরিয়াট্রিক মেডিসিনের গ্রুপের ইটস এ মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট, যেটা ইন্টারনাল মেডিসিনের একটা অংশ। যারা 60 অ্যান্ড অ্যাবাভ পেশেন্টদের স্বাস্থ্যজনিত সমস্যাগুলো দেখে। দিস ইজ পার্ট অফ ইন্টারনাল মেডিসিন। জেরিয়াট্রিক এই টার্মটার সাথে কিন্তু আমরা অনেকেই খুব বেশি পরিচিত না, বিশেষ করে আমাদের দেশে জেরিয়াট্রিশিয়ান কারা আছেন এবং তাদের সংখ্যা কত। আমি একটু আপনার কাছে এটা জানতে চাইবো যে আদৌ আমাদের দেশে জেরিয়াট্রিক মেডিসিন এটার উপরে কোর্স করার জন্য, বিশেষজ্ঞ চিকিৎসক হবার জন্য আলাদা কোনো কোর্স আছে কি না সেটা জানতে চাই। ধন্যবাদ। দেখুন, জেরিয়াট্রিক মেডিসিন এটা আসলে একটা গ্রিক ওয়ার্ড থেকে আসে, জেরন অ্যান্ড আয়াট্রোস। জেরন হচ্ছে ওল্ড ম্যান, আয়াট্রোস হচ্ছে ওল্ড ম্যান হিলার। সো দ্য কনসেপ্ট অফ ওল্ড ম্যান হিলার অনেক আগে থেকে ছিল, গ্রিক সভ্যতা থেকে ছিল। এটা ফার্স্ট 1909 সনে নোবেল লরিয়েট মাউন্ট সিনাই হসপিটালে একজন মেডিসিনের ডক্টর দিয়ে ফার্স্ট জেরিয়াট্রিক ইউনিট চালু করে মাউন্ট সিনাই হসপিটাল ইউএসএ। ইন ইউকে মাদার অফ জেরিয়াট্রিক্স বলা হয় মার্জরি ওয়ারেনকে। সে প্রথম ন্যাশনাল হেলথ সিস্টেমে এই জেরিয়াট্রিক সাবজেক্টটাকে স্পেশাল ফর দ্য ওল্ডার এজ পিপল, মেডিসিনের যে পার্টটা, তাই এটা এস্টাবলিশ করে 1950-তে। আমাদের সাউথ ইস্ট এশিয়াতেও ডক্টর ভিএসের নামে সাউথ ইন্ডিয়ান এক প্রখ্যাত শিক্ষাবিদ বা চিকিৎসক ছিল, সে এটা সাউথ ইন্ডিয়াতে চালু করে অ্যাজ এ সেপারেট সাবজেক্ট অফ ইন্টারনাল মেডিসিন, সেপারেট সাবস্পেশালিটি অফ ইন্টারনাল মেডিসিন। কারণটা হচ্ছে বয়স্ক লোকদের শারীরিক সমস্যাগুলো ডিফারেন্ট, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারা যে সমস্ত চিকিৎসা ইয়াংদেরকে দিয়ে করা যায় তাদের এটা ডিফারেন্ট ওয়েতে রিয়েক্ট করে, তাদের হিলিং পাওয়ার খুব কম, তাদের সহজে ওরা রোগাক্রান্ত হয়ে যায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং ঔষধের অ্যাকশন ডিফারেন্ট ফ্রম দ্য ইয়াং পিপল। তো এগুলো সবগুলো চিন্তা করেই কিন্তু জেরিয়াট্রিক্সকে আলাদা সাবজেক্ট হিসেবে ইন্টারনাল মেডিসিন থেকে ভাগ করা হয়। আনফর্চুনেটলি আমাদের দেশে জেরিয়াট্রিক মেডিসিনের কোনো স্পেশালিটি কোথাও আছে বলে আমার মনে নেই, আমি জানি না এখন পর্যন্ত, তবে যা ছিল আমি শুনেছি এগুলো বন্ধ হয়ে গেছে। তো ইনফ্যাক্ট জেরিয়াট্রিশিয়ান হিসেবে কোনো কেউ তৈরি হচ্ছে না। আমরা যারা হয়তো হাতে গোনা হবে, আমি বিশেষ করে বাইরে ছিলাম, ওখানে আমার সেই সুযোগ ছিল যে জেরিয়াট্রিক্স পেশেন্টদের নিয়ে কাজ করার জন্য। আই ডেভেলপ দিস ইন্টারেস্ট, এই জন্য আমার এই ইন্টারেস্টটা নিয়েই আমি কাজ করছি স্কয়ার হসপিটালে, এবং আমি চেষ্টা করছি আমার কাছে যারা আসে তাদেরকে ওইভাবে কেয়ার নেওয়া। তাদের কেয়ার নেওয়াটাকে টোটালি ডিফারেন্ট। আপনি প্রথমে জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট করতে হবে। আমরা ট্রিট দ্য পেশেন্ট, উই ট্রিট জেরিয়াট্রিক ডক্টর ট্রিট দ্য কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট অফ এ পেশেন্ট, মানে পেশেন্টটাকে অ্যাজ এ হোল চিকিৎসা করে, তার ডিজিজকে চিকিৎসা করে না। ইট ইজ পার্সোনালাইজড হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে অ্যাজ এ হোল পেশেন্টটাকে ট্রিট করতে হবে, ডিজিজকে নয়, পেশেন্টকে। তো পেশেন্টকে ট্রিট করতে হলে সেই বয়সের লোকদের তার জেরিয়াট্রিক সিনড্রোম আছে কি না, জেরিয়াট্রিক অ্যাসপেক্টগুলো কী আছে, কোমরবিডিটিগুলো কী আছে, সেগুলো মিলিয়ে অত্যন্ত সাবধানতার সাথে তার চিকিৎসাগুলো করতে হয়। আচ্ছা, এটার প্রসেসটা লেটেস্ট হচ্ছে কানাডাতে 1916-এ মেরি নামে এক ডক্টর সেটা প্রেজেন্ট করেছিল 5M অ্যাসেসমেন্ট।
5টা এম দিয়ে এটাকে আপনার জেনেটিক অ্যাসেসমেন্টটা করে তার কেয়ার প্ল্যানটা করতে হবে। হোয়াট ইজ দিস 5M? ফার্স্ট হচ্ছে মাইন্ড, আপনি মাইন্ড অ্যাসেস করবেন। দ্বিতীয় হচ্ছে তার মোবিলিটি কেমন, ইজ দ্য পেশেন্ট ইজ মোবাইল, সে কি তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করতে পারে, এটারও একটা অ্যাসেসমেন্ট আছে, এটার জন্য স্কেল আছে। আর ওই যে বললাম ডিপ্রেশন, ডেলিরিয়াম, হ্যাঁ, ডিমেনশিয়া, ওইগুলোর কিন্তু অ্যাসেস করার স্কেল আছে আলাদা, বিভিন্ন মেথড আছে, এগুলো এখানে তো বলা সম্ভব নয়। তারপরে মোবিলিটি স্কেলও আছে, এই যে পেশেন্টটা মোবাইল, তার অ্যাসেসমেন্ট, তার ডেইলি অ্যাক্টিভিটিস অফ লিভিং কীরকম, এটার জন্য আরেকটা এক ধরনের অ্যাসেসমেন্ট। তারপরে ধরছেন আপনি তার মাল্টি কমপ্লেক্সিটি, অর্থাৎ কোমরবিডিটিগুলো কী কী আছে। তারপরে হচ্ছে মেডিকেশন, মাল্টিপল মেডিকেশনস, এগুলোকে অ্যাসেস করতে হয়। সবগুলো দেখে নাও ইউ উইল মেক এ ম্যাটার্স মোস্ট হোয়াট টু ডু ফর দিস পেশেন্ট, একটা কেয়ার প্ল্যান করতে হবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দিস থিংস। এটা হচ্ছে 5M দিয়ে আমরা একটা করি। আর এটার আগেও ছিল জেনেটিক জায়েন্টস নিয়ে বার্নার্স নামে ডক্টর কাজ করেছে 1970-তে। ওইখানে ছিল 4টা জিনিস দেখা হতো, সেটা হচ্ছে যে ইনস্টেবিলিটি, ইমোবিলিটি, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনকন্টিনেন্স। তো এই 4টা পর্যাপ্ত ছিল না, যার ফলে 2016-এ যেই কনফারেন্সটা হয়েছে জেরিট্রিক্স কানাডাতে, ডক্টর মেরি ট্রিনিটি, ওনারটা খুব মারাত্মক একটা ইউজফুল একটা টুল টু অ্যাসেস দ্য জেরিয়াট্রিক পিপল। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু। বাট ট্রেডিশনালি আমরা যেগুলো ক্লিনিকে করি, আমরা জাস্ট উই ট্রিট দ্য পেশেন্ট এইলমেন্টস। আচ্ছা, তার অন্যান্য যে অসুবিধাগুলো আছে, কোমরবিডিটিসগুলো আছে, সেগুলো আমরা অ্যাড্রেস করি। আমরা এটা নিয়ে আরও কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, আমি জাহাঙ্গীর স্যারের কাছে কথা বলবো যে মানবজন অনুষ্ঠানটা আজকে দেখলাম, এটা কি সপ্তাহে প্রতিদিন কিভাবে হয় স্যার? আন্টি, আপনার প্রশ্নটা আবার একটু করবেন। প্রতিদিন এই অনুষ্ঠানটা মানে প্রতিদিন হয় কিনা? জি, এই অনুষ্ঠানটা প্রতি শুক্রবার হয় সন্ধ্যা 6টা থেকে। ধন্যবাদ, ভালো লাগতেছে। আমি প্রথম দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষের স্যার শুনবেন, একজন মানুষের বয়স যদি 75-80 বছর হয়, সেক্ষেত্রে সে তো লাস্ট স্টেশনে পৌঁছে যায়। তো ওই পর্যায় থেকে তার যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, হার্টবিট থাকে, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তাকে আবার সেই মানে আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায় নাকি, একটু সুস্থ করা সম্ভব কিনা, এটা কিভাবে সম্ভব, একটু যদি আপনি এর মধ্যে শুনতাম ভালো লাগতো। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। দেখুন, এই বয়স্ক লোকগুলো আমাদের গার্জিয়ান, তাদের পরিশ্রমের জন্যই কিন্তু আমরা আমাদের পজিশনে আসছি। আমি আমার পজিশনে আসছি আমার বাবা মার জন্য, তাই না? তো তাদের প্রতি সমাজের একটা বিরাট কর্তব্য থাকে, অ্যাটলিস্ট তাদের রাইটস, তাদের সেবা শুশ্রূষা এবং তাদের যে স্বাস্থ্য সমস্যাগুলো আছে এগুলোকে অ্যাড্রেস করা। দেখুন, বয়স যেটা আছে, এইজিং প্রসেস, এটাকে তো আপনি আল্লাহ তাআলা বলেছে আমি সব কিছুর চিকিৎসা দিয়ে দিয়েছি দুনিয়াতে পাঠানোর সময়, কিন্তু এইজিং প্রসেসকে তো তুমি স্টপ করতে পারবে না। এইজিং যেটা, বয়স যেটা, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। বয়স এগুতে থাকবে এবং একসময় আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তবে এই বয়স্ক লোকরা যে সমস্ত প্রবলেমগুলোতে ভোগে, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল, এগুলোকে আপনি যদি সুনিয়ন্ত্রিত রাখেন, তাইলে তার প্রতি যদি ভালো খেয়াল রাখেন, তার স্বাস্থ্যের ব্যাপারে, তার রাইটসের ব্যাপারে যদি আপনি খেয়াল রাখেন, তার মানসিক দিকটাও যদি খেয়াল রাখেন, আমরা তো শুধু এটা খেয়াল রাখলে হবে না, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে না। তার স্বাস্থ্য, তার মানসিক স্বাস্থ্য, তার ফ্যামিলিয়াল অ্যান্ড সোশ্যাল অ্যাসপেক্ট, তার স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, সবগুলোর প্রতি যদি আমরা খেয়াল রাখি, তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয়, এবং এই অবস্থা থেকে আগের অবস্থায় ফেরানো আর কোনোভাবেই সম্ভব না, তবে তাদের লাইফটা কমফোর্টেবল হয়। দিস ইজ দ্য থিং। আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমি ফার্মাকোলজিস্ট, আমার সাবজেক্টের সাথে রিলেটেড, যে
এই বয়স্ক রোগীদের ক্ষেত্রে একসাথে অনেক ওষুধ দেওয়া হয়, যার কারণে পলিফার্মেসির একটা ঝুঁকি থাকে, এবং এই পলিফার্মেসি থেকে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের মানে আমরা যেটা বলি যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সেটার ঝুঁকি কতটুকু, আমরা কি করতে পারি, আমি আপনার কাছ থেকে শুনবো। তবে তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটাও নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার বয়স 49 বছর, হাতের দুটো ডিম করান আছে, আমার প্রচুর বড় আর কি ইংলাদ করছে, কিন্তু আমার ঘুমের বড়ি না খেলে ঘুম ধরে না, আমি ট্রেনের ফ্রি খাই নিয়মিত, এটা কি কিডনি করবে? জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনি উনি প্রতিদিন ঘুমের ওষুধ খান। ঘুমের ওষুধ না খেলে ওনার ঘুম হয় না। ওনার বয়স 49 বছর এবং হার্টে স্টেন্ট পড়ানো আছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, ঘুমের ওষুধ যেগুলো বাজারে প্রচলিত আছে, সেই প্রচলিত ওষুধগুলো আপনি যদি 6 সপ্তাহের বেশি খান, তাহলে আপনি কিন্তু অভ্যস্ত হয়ে যাবেন। সুতরাং আপনাকে কেয়ারফুল থাকতে হবে। মাঝে মাঝে সপ্তাহে 1 দিন 2 দিন ঘুমের ওষুধ ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করতে হবে না খেয়ে থাকার জন্য। তাহলে না খেয়ে থাকলে কিভাবে ঘুম হবে? আমাদের কিছু ন্যাচারাল আছে, স্লিপ ইন্ডিউসার আছে, যেটাকে বলা হয় মেলাটোনিন, যেটা ফিল ফ্রেশ নামে বাজারে পাওয়া যায়, আরও বিভিন্ন ব্র্যান্ডের আছে। এই ওষুধগুলো সাধারণত অভ্যস্ত হয় না। তাছাড়া বিকেলের দিকে একটু হালকা ব্যায়াম করতে পারেন, তারপরে আপনার ডিনারটা হালকা খাবার হতে হবে। তবে আপনি যখন ঘুমাবেন, আপনি রুম ডার্ক রাখতে হবে, সাউন্ডলেস করতে হবে, লাইটের যাতে কোনো স্টিমুলেশন না থাকে, আর স্ক্রিন টাইম অর্থাৎ মোবাইল অথবা টেলিভিশন দেখা এগুলোকে বন্ধ করতে হবে। এবং আপনি যেই ধর্মের হন না কেন, সেই ধর্মের নাম জপতে জপতে আপনি যদি চেষ্টা করেন, ঘুম চলে আসে। কিন্তু ঘুমের এই ওষুধগুলো খাওয়া উচিত হয় না। এবং আমরা দেখেছি অনেক প্রেসক্রিপশন আছে কন্টিনিউ, অনেক পেশেন্টরা আছে যারা ঘুমের ওষুধ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে এবং তাদের দিন দিন ডোজ এবং মাল্টিপল ঘুমের ওষুধ খেতে হয়। এটা ঠিক না। জি, ধন্যবাদ। আমি একটু পলিফার্মেসি এবং অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের বিষয়ে ধন্যবাদ। দিস ইজ একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ জেরিয়াট্রিক মেডিসিন, পলিফার্মেসি অ্যান্ড অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনস। পলিফার্মেসি তখনই বলা হয় যখন কোনো ওল্ডার এজ পেশেন্টকে 5 থেকে 10টার বেশি, যদি 5টা বলা হয়, অনেক ক্ষেত্রে 10টাও এর বেশি যদি দেওয়া হয়, তাহলে এইটাকে বলে পলিফার্মাসি স্টেট। সুতরাং আপনাকে ওষুধ দেওয়ার আগে 5টা জিনিস খুব ভালোভাবে চিন্তা করতে হবে। ইজ ইট অ্যান এসেনশিয়াল মেডিসিন? তাকে যে দিচ্ছি, ইজ ইট হার্মফুল? এটা কি কোনো সাইড ইফেক্টস করবে? হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্যাট? এবং অন্যান্য ড্রাগদের সাথে এটার কোনো ইন্টারাকশনস আছে কিনা। এবং অ্যাট লাস্ট ইফ ইউ থিঙ্ক দ্যাট ইয়েস, এই ড্রাগটা তার জন্য দরকার এবং কস্টলি, এবং তার পেশেন্টের সাথে ডিসকাস করা উচিত যে আই এম গোয়িং টু প্রেসক্রাইব দিস মেডিসিন ফর ইউ। এটা হচ্ছে মেডিসিন প্রেসক্রিপশন করার প্রথম মূলনীতি, হচ্ছে এল্ডারলি পেশেন্টের জন্য। তাছাড়া ড্রাগ ইন্টারাকশন একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে জেরিয়াট্রিক পেশেন্টের। কেননা বয়সের সাথে সাথে আপনার যে ফার্মাকোডাইনেটিক, কাইনেটিক্স, ডাইনামিক্স এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। কাইনেটিক্স, ডাইনামিক্স হচ্ছে অ্যাবজর্পশন হওয়া অ্যান্ড মেটাবলিজম হওয়া। তাদের লিভারের ক্ষমতা অতটা ভালো থাকে না, কিডনির ক্ষমতাও ভালো থাকে না, অনেক সময় হার্ট কম্প্রোমাইজ থাকে। সুতরাং আপনাকে ওষুধ দিতে হলে এই জিনিসগুলো অনেক চিন্তাভাবনা করে দিতে হবে। 5 প্রিন্সিপালস আমরা সবসময় মনে রাখি। ওকে, এটা। আর তাদের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন প্রচুর, এবং অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনগুলো সাধারণত এই যে একটু আগে পরামর্শ, এই যে সেডেটিভসগুলো, অ্যান্টিকোলিনেরিক ড্রাগসগুলো, তারপরে ট্রিপটিন জাতীয় যে ওষুধগুলো আছে, অ্যামিট্রিপটিন, নরট্রিপটিন, এগুলো, তারপরে ডিগক্সিন আছে, ওয়ারফিরিন আছে, এই সমস্ত ড্রাগগুলো খুব সহজে তাদের পেশেন্টের খুব ক্ষতি করে। তাছাড়া আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, ড্রাগস ইন্টারাকশন হচ্ছে কিনা, ড্রাগ ডিজিজ ইন্টারাকশন হচ্ছে কিনা, ডিজিজে কোনো ইন্টারাকশনস আছে কিনা। সুতরাং এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে ইউ হ্যাভ টু মেক এ কেয়ারফুল অ্যাকশন প্ল্যান। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথাটা শুনে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি রাকিবুল হক চৌধুরী বলছি, মিরপুর শেওড়াপাড়া থেকে। জি। আমি একজন ব্যাংকার, আমার বয়স 48।
আচ্ছা আচ্ছা, আমার সমস্যা হলো আমার 3 সপ্তাহ আগে জ্বর হয়েছিল। জ্বরের পর আমি টেস্ট করিয়েছি, ডেঙ্গু টেস্ট এবং চিকুনগুনিয়া। দুটোটাতেই আমার নেগেটিভ আসছে, বাট 3 সপ্তাহ হয়ে গেল কিন্তু আমার গিটে গিটে জয়েন্টে ব্যথা, আমার নামাজ পড়তে প্রতিটা স্টেপেই সমস্যা হয়। আবার হলো কি আঙ্গুলগুলি হাতের এগুলি ক্র্যাকিং না করলে এগুলি জমাটের মতো বেঁধে যায়, এবং এটা কি স্পন্ডিলাইটিস নাকি আমার ঘাড়েও ব্যথা আছে। এইটা আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে উনি তো একজন স্বনামধন্য ডাক্তার, আপনাদের মাধ্যমে ওনাকে সুযোগ পেয়েছি জন্য ফোনটা করার আর কি। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনি যে ক্লিনিক্যাল সিনারিওস বললেন, ইট ইজ কম্প্যাটিবল উইথ চিকুনগুনিয়া। আপনি যখন টেস্ট করেছেন তখন ওই সময়টিতে চিকুনগুনিয়া অ্যান্টিবডি শুধু টেস্ট করলে ধরা পড়ে। সুতরাং এটা চিকুনগুনিয়া ক্লিনিক্যালি তাদের কি হয়, তাদের জয়েন্টগুলো পেইনফুল এবং স্টিফ হয়ে যায়। এবং এই চিকুনগুনিয়ার আসলে সরাসরি এটা জানেন যে এটা চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে হয়, আর এটার বাহক হচ্ছে আমাদের এডিস মশা, যেটা ডেঙ্গু ছড়ায়। তো চিকুনগুনিয়ার চিকিৎসাটা আসলে এটা খুব ফ্রাস্ট্রেশন যে এটার সরাসরি কোনো চিকিৎসা নেই। এটার সিমটমস অনুযায়ী আমরা চিকিৎসা করি। বিশেষ করে এই যে আপনি জয়েন্টের ব্যথায় ভুগছেন, আপনি ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করতে পারছেন না, সকালে ঘুম থেকে উঠতে পারছেন না, এই কষ্টগুলো হচ্ছে সবচেয়ে কষ্টকর ব্যাপার। আমরা দেখেছি যেহেতু চিকুনগুনিয়া আমাদের দেশে এন্ডেমিক অনেকটা, 18-এ আমি মনে ফার্স্ট অনেক পেশেন্টকে দেখি, আর প্রতি বছর দেখা যায় এবার হচ্ছে আরেকটা এপিডেমিক। পেশেন্টের 40% পেশেন্ট সাধারণত 8 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। অ্যানাদার 30% 3 থেকে 4 মাস এই ব্যথা বেদনা থাকে। এরপরেও আলাদা 20 to 30% পেশেন্ট 2 থেকে 3 বছর কিছু না কিছু ব্যথা নিয়ে থাকে। তবে কিভাবে থাকবেন, আমরা নিজেরাও কিন্তু আপনাদের এই কষ্টে আমরাও কষ্ট পাই যে আমরা কি করতে পারি রোগীদের জন্য। তবে একটা জিনিস হচ্ছে আপনি জয়েন্টটাকে সচল এবং গরম রাখবেন। এই স্টেজে আপনি দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি জয়েন্ট নাড়তে পারছেন না, তার মানে অচল ছিল জয়েন্টগুলো। আপনি ঘুম থেকে উঠে জয়েন্টগুলোকে একটু সচল করার চেষ্টা করেন, একটু হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম সেক দেন, দেখবেন যে আস্তে আস্তে জয়েন্টগুলো ছেড়ে দিচ্ছে। আর আপনি যত কম ব্যথার ওষুধ খেতে পারেন, যেমন প্যারাসিটামল এক্সটেন্ডেড ফর্মে আছে, এগুলো 1টা বা 2টা খেতে পারেন। তবে কিছু ম্যালপ্র্যাকটিস তো আমাদের দেশে হচ্ছে, বিশেষ করে এই চিকুনগুনিয়ার এপিডেমিকের ইয়েতে দেখা গেল যে অনেকেই স্টেরয়েড দিচ্ছেন, অনেকে হাইড্রোক্সিক্লোরোকুইন দিচ্ছেন, সেলাজিন দিচ্ছেন, ইভেন মিথোট্রেক্সেটও দিচ্ছেন, কিন্তু এগুলা আমি বলবো অপচিকিৎসা। ডক্টররা যদি একটু স্টাডিগুলো দেখেন যে ইউরোপিয়ান স্টাডিগুলো কি হয়েছিল এবং এটার রেজাল্টগুলো দেখেন, তাহলে ওনারা এই হার্মফুল মেডিসিনগুলো দিবেন না। এখানে পেশেন্টেরও কোঅপারেশন থাকতে হবে, ডক্টরদেরও একটা ইনসাইট থাকতে হবে, এবং বড় এমপ্যাথেটিক ওয়েতে মানে রুগীদেরগুলো চিকিৎসা করতে হয় আর কি। তবে আপনি কিছু কিছু জায়গায় ফিজিওথেরাপি দিতে পারেন, যেমন ওই ডিপ শর্ট ওয়েভ থেরাপি বলি, তারপরে আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি, এগুলো তো কিছু কিছু কাজ হয়। তবে ইম্পর্টেন্ট হচ্ছে জয়েন্টকে সচল এবং গরম রাখা, মিনিমাম ব্যথা বেদনার ওষুধ খাওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আর কিছুটা মেনে নিতে হবেই, কেননা এটা আমি বলেছি 40-30-30, হ্যাঁ, 10 দিন, 3 মাস, 4 মাস, 3 বছর পর্যন্ত থাকতে পারে। আমি আপনার কাছে জানতে চাইবো যে বয়স্কদের জন্য কি আলাদা কোনো ভ্যাকসিনেশন কিংবা এই জিনিসগুলো আমাদের খুব জোর দেওয়া উচিত, এবং দিলেও সেটা কতখানি কার্যকর? হ্যাঁ, অফকোর্স বয়স্ক লোকরা যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তারা সহজে আক্রান্ত হন, এবং তাদের আক্রান্ত হলে তাদের আরোগ্য হতে সময় লাগে এবং ইজিলি ওনারা বিভিন্ন রকমের প্রবলেম পড়ে যান। সুতরাং কিছু ভ্যাকসিন তো আছে, যেমন ধরেন নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর একবার করে নেওয়া উচিত। নিউমোকক্কাল নিউমোনিয়ার ভ্যাকসিনটাও নিয়ে নেওয়া উচিত। এটা 2 ধরনের পাওয়া যায়, একটা প্রিভেনার নামে লাইফ লং পাওয়া যায়, একবার দিলেই হলো। তাছাড়া হারপিস জোস্টারে আছে। তাছাড়া আপনি যদি ট্রাভেল করতে যান বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিতে হজের সময়, মেনিকক্কাল ভ্যাকসিনগুলো দিতে পারেন। এখন টাইফয়েডের ভ্যাকসিন আছে, ওইগুলো দিতে পারেন। প্রচলিত যে ভ্যাকসিনগুলো এখন আমাদের দেশে পাওয়া যায় গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরে, এগুলো দিয়ে দে শুড বি বুস্টেড আপ ফর দ্যাট।
আর এই বয়স্কদের ক্ষেত্রে আপনি যে কেয়ার প্ল্যানের কথা বলেছেন, এই কেয়ার প্ল্যানটা সম্পর্কে জানতে চাই এবং কেয়ার প্ল্যান কোথায় করা যেতে পারে? ধন্যবাদ। ফার্স্ট আমরা বলি যে একটা পেশেন্টের পেশেন্টের জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট দরকার। ফার্স্ট তার জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট হুইচ ইজ এ টিম ওয়ার্ক, যেটা আমি বলেছি এই টিমের মধ্যে কারা থাকবে এবং এই জেরিয়াট্রিক টিমের এই কেয়ার প্ল্যানটা করবে। নাম্বার ওয়ান, এই কেয়ার প্ল্যানটা যখন ইমপ্লিমেন্ট করতে চান আপনি এটা হসপিটাল সেটিংয়ে করতে পারেন। প্রত্যেকটা জেনারেল হসপিটাল এবং বিশেষায়িত হসপিটাল, প্রাইভেট সেক্টর, ওইখানে একটা জেরিয়াট্রিক কর্নার থাকা উচিত, একটা জেরিয়াট্রিক ইউনিট থাকা উচিত। আমাদের দেশ অ্যাফ্লুয়েন্ট হচ্ছে, আমরা ক্যাপেবল অফ গিভিং অনার অ্যান্ড হেলথ কেয়ার টু আওয়ার এল্ডারলি সিটিজেন্স। ইট ইজ ট্রু। এটা আমাদের পরিবারের দায়িত্ব, আমাদের দায়িত্ব এবং স্টেটেরও কিন্তু দায়িত্ব। হ্যাঁ, কেননা এই বয়সের রোগীরা মানে লোকরা সমাজকে কিন্তু অনেক কিছু দিতে পারে। ওল্ডার এজ পিপল মানে হচ্ছে তাকে ঠেলে দিলাম যে না সে অকর্মণ্য হয়ে গেছে। নো, নোবেল লরিয়েট আপনি যদি দেখবেন যে মোর দেন 90% হচ্ছে 60 to 70 ইয়ার্স, এবং এই সময়টাতে মানুষ সমাজের জন্য বেশি দিতে পারে। তারপরের গ্রুপটা হচ্ছে 70 to 80 ইয়ার্স, আর 50 to 60 ইয়ার্স হচ্ছে থার্ড গ্রুপ। সো সমাজে দিতে পারে ওরা। এই বছরের যে স্লোগানটা ছিল ওল্ডার এজ পিপলস ড্রাইভিং দ্য লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশন, তাদের 4টা দাবি আমাদেরকে মনে রাখতে বলা হয়েছে। তাদের অ্যাম্বিশন, তাদের ওয়েলবিং এবং তাদের রাইট, এগুলো। তাছাড়া আরেকটা সোসাইটি আছে ওল্ডার সিটিজেন্স, তারা ওইখানে বলে হচ্ছে মানে এই ওল্ডার পিপলদের ডিসিশনকে অনার করা অ্যাট সোসাইটি লেভেলে, এক ফ্যামিলি লেভেলে অ্যান্ড স্টেট লেভেলেও, এবং তাদের হোপস অ্যান্ড অ্যাসপিরেশনগুলোকে করা, অনার করা ইত্যাদি। তো এই প্ল্যানটা একটা আপনি হসপিটালে করতে পারেন, হোম কেয়ারেও করতে পারেন। তারপরে কমিউনিটি হেলথ আছে বিভিন্ন দেশে, নার্সিং হোম আছে বিভিন্ন দেশে। হ্যাঁ, এই সমস্ত জায়গায় এই প্ল্যানগুলো আপনি সেট আপ করতে পারেন। একটা পেশেন্ট যে সারাক্ষণ হসপিটাল থাকতে পারে নট নেসেসারি, তার হোম এনভায়রনমেন্ট জাজ করে আপনি তাকে কেয়ার সিটিংটা অ্যাট হোমে করতে পারেন। কিছু কিছু পেশেন্ট হোমে তার হচ্ছে না, তার ওইরকম নেই, তাকে কমিউনিটি হসপিটাল থাকে অথবা নার্সিং হোম থাকে, এটা বিভিন্ন উন্নত দেশে। আবার ডিমেনশিয়া সিটি নামেও একটা কথা আছে, ডিমেনশিয়া হোমস। আমাদের দেশে যে প্রবীণ স্বাস্থ্য এগুলো আছে, এগুলো হচ্ছে প্রবীণ স্বাস্থ্য, প্রবীণ নিবাস, প্রবীণদের থাকার জায়গা, কিন্তু এটা হেলথ কেয়ারের জন্য নয়। তো এই সমস্ত জায়গাগুলোতে আপনি সেট আপ করতে পারেন, কিন্তু যাদের মিনিমাল প্রবলেম আছে আর যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে গভর্নমেন্ট সেটা দেখে। আর উন্নত দেশে ডিমেনশিয়া সিটি আছে, হ্যাঁ, ওই সমস্ত লোকদেরকে ওই সিটিতে রাখা হয়, তাদেরকে সব সুযোগ সুবিধা দিয়ে রাখা হয়। সো দিস ইজ দ্য ওয়ে আমরা এই বয়স্ক লোকদেরকে অনার করতে পারি, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে পারি, এবং তাদের যে একটা ইজি মানে মরতে তো হবে সবাইকে, তাদের যাতে একটা পিসফুল লাইফ থাকে, তারা যাতে অনার্ড থাকে, ওইটা আমরা ব্যবস্থা করতে পারি। জি, আপনি অনেকগুলো দিকের কথা বলেছেন। আমি একটু প্রযুক্তি এই বিষয়টাতে আসতে চাই, যে টেলিমেডিসিন কিংবা স্বাস্থ্য অ্যাপ, এই সমস্ত জায়গায় আপনার কোনো আইডিয়া আপনি দিতে পারেন যেগুলো করা যেতে পারে? এটা তো আমাদের কোভিড আসার পর থেকে এই টেলিমেডিসিন, তারপরে এই সমস্ত যে এগুলো আছে অ্যাপসের মাধ্যমে, এগুলো আমরা হেল্প নিতে পারি। তবে সোশ্যাল মিডিয়াতে এখন যে সমস্ত জিনিসগুলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এখানে এত ফ্রি অ্যাক্সেস থাকাতে কি হয়, আপনাকে খুব ইন্টেলিজেন্সের সাথে পিক আপ করে আনতে হবে হুইচ ইনফরমেশন ইজ বেটার। তো এটা সাধারণ মানুষের জন্য অবশ্য একটু ডিফিকাল্ট। এটা হেল্পফুল, কিন্তু ইন সাম কেসেস এই জিনিসগুলো, এই প্ল্যাটফর্মগুলো অপপ্রচার এবং আপনার জন্য ডেট্রিমেন্টাল নিয়ে আসে, এবং সাধারণ মানুষ এটা পিক আপ করতে খুব কষ্ট হয়। এটা ভুল তথ্য, ভুল হয়। কিন্তু দিজ আর ভেরি গুড মিডিয়াস যদি আপনি ইউজ করতে পারেন। একটা বয়স্ক লোক সে আসতে পারছে না, আমি তো ওটা ইউজ টু ডু ডিউরিং কোভিড টাইম, তাকে আমি টেলিমেডিসিন করতাম, তাকে আমি ওই যে অনলাইনে তাকে দেখতাম, করতাম, আসতে পারছে না। কারণ এই বয়স্ক লোকগুলো হসপিটালে আনার ব্যাপারটাও কিন্তু একটা প্রবলেম। নাম্বার ওয়ান হচ্ছে মোবিলিটি, খুব ইম্পর্টেন্ট জিনিস। কেয়ার গিভাররা যারা আছে ফ্যামিলির,
ওরা হয়তো ম্যাক্সিমাম লোকরা কাজে ব্যস্ত থাকে, তারা এক্সস্টেড হয়ে যায়। এই সমস্ত বয়স্ক লোকদের হসপিটালে আনার ব্যাপারে কার কাছে নিয়ে যাবে? উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু দ্য পেশেন্ট, তাদের ট্রান্সপোর্ট, তাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো বয়স্ক লোকেদের চিকিৎসার ব্যাপারে একটা বিরাট বাধার ব্যাপার হয়ে গেছে। তবে আমরা যদি সচেতন হই, আমরা আমাদের প্যারেন্টসদের ব্যাপারে, আমাদের সাধারণ মানুষদের ব্যাপারে আমরা যদি একটু এমপ্যাথেটিক হই, অর্থাৎ ওর প্রবলেমটাকে আমার নিজের প্রবলেম মনে করাটা আর কি, তাহলে স্টেটও যদি কিছুটা রেসপন্সিবিলিটি নেয়, আর আমরা যারা ডক্টর আছি তারা যদি a bit কেয়ারফুল হই ফর আওয়ার ওল্ডার এজ গ্রুপ, a bit রেসপেক্টফুল হই, তাদেরকে যদি একটু সময় দেই, তাহলে দেখা যাবে যে এই লোকগুলো অত্যন্ত ভালো থাকে। যে ডক্টর আমার সাথে কথা বলেছে, ডক্টর আমার সমস্যাটা শুনেছে, একটা দিন 2 দিন আপনি সময় দেন ইউ ক্যান তাকে বাসায় রেখেও কিন্তু চিকিৎসা করা যায়। নিশ্চয়ই আমরা এইটা আশা করব এবং আমরা সেটাই চিন্তা করব যে আমাদের আজকের যে প্রোগ্রামের মাধ্যমে যারা নাকি দেখছেন তারা আপনার এই মেসেজটা নেবেন। আমাদের হাতে বেশি সময় নেই, দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে যে তারা কিভাবে তাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারেন, সেই বিষয়ে যদি আপনি পরামর্শ দেন আমাদের দর্শককে। ধন্যবাদ। দেখুন, আমি বলেছি যে জেরিয়াট্রিক মেডিসিনটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফ ইন্টারনাল মেডিসিন, যেখানে 60 অনওয়ার্ডস তাদেরকে এই গ্রুপটাকে চিকিৎসা দেয়। তবে কিছু কোমরবিডিটিস আছে যেগুলো আপনি জেরিয়াট্রিশিয়ান হিসাবে আপনি কোমরবিডিটির জন্য হেল্প নিতে হবে। যদি তার হার্টের কোনো প্রবলেম থাকে, ইউ উইল আস্ক ইউর কার্ডিওলজিস্ট ফ্রেন্ড টু সি দিস, টু টেক কেয়ার অফ দিস পেশেন্ট। তারপরে গ্যাস্ট্রোন্টোলজির আছে, নিউরোলজির আছে। তো এটা হচ্ছে যে জেরিয়াট্রিশিয়ান এটাকে কোঅর্ডিনেট করতে হয়। আমার যেই বার্তাটা হলো যে আমরা লেট আস স্টার্ট ইট ফ্রম আওয়ার ওন হোম। আমরা আমাদের বাসায় যারা বয়স্ক রোগী, বয়স্ক পেশেন্ট আছে তাদেরকে আমরা অনার করি, তাদের স্বাস্থ্যের অ্যাসপেক্টটা দেখি, তাদের প্রতি এমপ্যাথেটিক হই, তার শারীরিক মানসিক অ্যাসপেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। দেখেন, ওল্ড এজ পিপলগুলো কাজ থাকে না, রিটায়ারমেন্টে থাকে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকে, এবং ম্যাক্সিমাম মানুষের ডিপ্রেশনে ভুগতে থাকে। ওই অ্যাসপেক্টটা তাকে দেখতে হবে। আমাদের ঘর থেকে আমরা শুরু করি, তারপরে তার রিলিজিয়াস অ্যাসপেক্টটা দেখবেন, তার ফ্যামিলিয়াল অ্যাসপেক্টটা দেখবেন। সবগুলো দেখে যখন ডক্টরের প্রয়োজন হবে, জেরিয়াট্রিশিয়ান প্রয়োজন হবে, আপনারা প্লিজ আপনারা ওই রকম ডক্টরের কাছে গিয়ে তা আপনার পিতামাতার চিকিৎসাটা, ভাই বোনদের চিকিৎসাটা প্রথম শুরু করেন। দেন ইউ এক্সটেন্ড ইট টু ইউর সোসাইটি, টু ইউর ফ্যামিলি, আদার মেম্বার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি বয়স্কদের চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।